সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি গ্যাস সংকট দুর্ভোগের শেষ কবে, এবং এ বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার অতিথি এর মধ্যেই আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আজ আছেন ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, পরিচালক বিজিএমইএ এবং ব্যবস্থাপনা পরিচালক নেক্সাস গ্রুপ। জনাব রশিদ আহমেদ হোসাইনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে আজকে আলোচনার বিষয় রেখেছি গ্যাস সংকট দুর্ভোগের শেষ কবে হবে। আমরা আসলে অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করি। যখন সরকার বদল হয় বা সরকারের পালা বদল হয়, তখন আমরা ভাবি যে খুব দ্রুতই আমাদের যে সংকটগুলো আছে সেই সংকটগুলো কেটে যাবে। বাসাবাড়ির গ্যাসের সংকটের কথা না হয় সেটা আমরা ভুক্তভোগী, আমরা এক ধরনের ভুক্তভোগী, সেটা নিয়েও আলোচনা করতে পারি। কিন্তু ব্যবসায়ীরা এই গ্যাস সংকটের কারণে একটা অন্যরকম মানে আশঙ্কার মধ্যে পড়েছে। আমরা যদি ছোট্ট করে একটা পরিসংখ্যান তুলে ধরি, সেটা এটি একটি দৈনিক পত্রিকা, এবং দৈনিক পত্রিকার একটি সংখ্যায় লেখা হয়েছিল 2026-এর 24শে জুন। সেখানে বলা হচ্ছে কারখানা তৈরি করা আছে, গ্যাস নেই, ঋণের সুদ ঠিকই তাদেরকে দিতে হচ্ছে, এবং তাদের চাহিদা হচ্ছে 380 কোটি ঘনফুট গ্যাস দিনে। সেখানে সরবরাহ করা হচ্ছে 270 কোটি ঘনফুট। মানে এক ধরনের সংকটের মধ্যে পড়ে তারা অর্থনৈতিকভাবেও নানা রকমের ভোগান্তির শিকার হচ্ছে। একজন ব্যবসায়ী হিসেবে আপনার কাছ থেকে আমি এই সংকটের বিবরণটা জানতে চাই। রশিদ আহমেদ হোসাইনি। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের গ্যাস সংকট, আমি বলবো জ্বালানি সংকট। এই জ্বালানি সংকট দীর্ঘদিন থেকে আমরা এটা মোকাবেলা করে আসছি। তো ডে বাই ডে এটা কিন্তু বাড়ছে, কমার কোনো সুযোগ আমরা দেখছি না। তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ যেভাবে জনসংখ্যা বাড়ছে, আমাদের এক্সপোর্ট গ্রোথ বাড়ছে, কিন্তু ওই আনুপাতিক হারে আমাদের যে গ্যাস যে সরবরাহ হবে সেটা কিন্তু বাড়ছে না। আপনি আমার থেকে অনেক বেশি তথ্য আপনাদের কাছে আছে, যেহেতু আপনি এগুলো নিয়ে কাজ করেন, যে আমাদের দীর্ঘদিন থেকে কিন্তু কোনো গ্যাস নতুন উত্তোলন হচ্ছে না। আমরা হয়ে গেছে এখন টোটালি আমদানি নির্ভর হয়ে গেছে। আপনি দেখুন, এই গ্যাসের সংকটের কারণে আমি জাস্ট আস্তে আস্তে গাড়িতে একটা চিঠি পেলাম আমাদের বিজিএমইএর একটা ডাইরেক্টর অফ বোর্ড, যারা বোর্ডে আছি, এখানে আমাদের গ্রুপ আছে, গ্রুপে প্রয়োজনীয় তথ্যগুলি চলে আসে। দেখলাম যে তিতাস গ্যাস থেকে একটা সার্কুলার দিয়েছে যে কোনো সিএনজি লরি কাউকে জন্য গ্যাস সিএনজি দেওয়া না হয়। এটা হলো আমাদের সিএনজির ব্যাপারে। আমি এটা এই জন্য বললাম, এক তো হলো মরার উপর খাড়ার গা। আমরা গ্যাস সংকটের কারণে আমরা আমাদের দৈনন্দিন উৎপাদন করার কথা সেটা আমরা করতে পারছি না। পত্রিকা আপনি এখানে কোট করেছেন যে ফ্যাক্টরি তৈরি করা আছে, কিন্তু গ্যাস সংযোগের কারণে উৎপাদন হতে পারছে না, কিন্তু ঋণের টাকা বা সুদের টাকা ঠিকই দিতে হচ্ছে। ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, আপনাকে একটুখানি ইন্টারাপ্ট করতে চাই, কারণ আমাদের আরও একজন অতিথি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আমি একটু তার পরিচয় করিয়ে দিই দর্শকদের সাথে। দর্শক, এরই মধ্যে আমাদের আরও একজন অতিথি ডক্টর AKM ওয়ারিসুল করিম, ডিন, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি, তিনিও আমার সাথে যুক্ত হয়েছেন। আলোচনার বিষয় আজকে গ্যাস সংকট দুর্ভোগের শেষ কবে হবে, এটি নিয়ে আমরা আলোচনা করছি। এবং ডক্টর রশিদ আহমেদ হোসাইনি তার বক্তব্যে ছিলেন। আমি আপনাকে আমি যেটা বলছিলাম যে এখানে তো আমরা আপনি যে আলোচনার প্রারম্ভে যেটা আপনি পত্রিকার যে কোটটা উদ্ধৃতি দিয়েছেন, যে আমরা কিছু আছে আমরা ফ্যাক্টরি তৈরি করে ফেলছি কোটি কোটি ব্যাংক থেকে লোন নিয়ে, কিন্তু আমরা উৎপাদনে যেতে পারছি না। অল অ্যারেঞ্জমেন্ট ইতিমধ্যে কমপ্লিট করা আছে, মেশিন স্থাপন হয়ে গেছে, লোক নিয়োগ হয়ে গেছে, ব্যাংক ঋণ কিন্তু ঋণের ইন্টারেস্ট কাউন্ট শুরু হয়ে গেছে, বাট আমি উৎপাদনে যেতে পারছি না, ডিউ টু গ্যাস সংযোগ পাচ্ছি না, গ্যাস সংকট। এবং সেই সাথে আবার কিন্তু এটাও যুক্ত আছে যে বিগত সরকারের আওয়ামী লীগ সরকারের আমলে আশ্বাস পেয়ে এই সমস্ত কারখানাগুলো তারা তৈরি করেছিল। এবং আশ্বাসটা তারা কিভাবে দিয়েছে আমি বলছি আপনাকে, এটা হলো একটা। দ্বিতীয়ত হলো যেসব ফ্যাক্টরি চলমান আছে দীর্ঘদিন থেকে, আজকে আমরা
জোর গলায় বলি, আমরা খুব প্রাউড নিয়ে বলি যে আমরা মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং করছি গার্মেন্টসকে দিয়ে। এবং আমরা জানি ইতিমধ্যে আজকে এটা আমাদের জন্য খারাপ নিউজ যে আমরা আপনার ইউএসএ মার্কেটে আমরা দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে, দ্বিতীয় স্থান চলে গেছে আপনার আরেকটা রাষ্ট্র ভিয়েতনাম চলে গেছে। আমরা পিছিয়ে গেছি। কেন পিছিয়ে গেছি? কারণ আমরা সময় মতো উৎপাদন এক্সপোর্ট করতে পারছি না, কারণ আমরা উৎপাদন সক্ষমতা হারিয়ে ফেলতেছি। আপনি দেখুন যে ফ্যাক্টরি মানে বর্তমান যে ফ্যাক্টরি আছে গ্যাসের সংকটে কি হয়, আপনি এক একটা ডাইং ফ্যাক্টরি যাদের উৎপাদন ক্ষমতা পার ডে 20 টন, কিন্তু সে 20 টন ক্ষমতা সে উৎপাদন করবে এই অনুপাতে সমস্ত লোকবল নেওয়া আছে, ব্যাংকে রিপেমেন্ট করবে, তার প্রোডাকশন হবে, ইনকামে রিপেমেন্ট করবে। সে যখন 20 টন থেকে 10 টনে চলে আসে, ওই 10 টনটা প্রপারলি হচ্ছে না। যখন গ্যাসের যেটা যে প্রেশারটা থাকবে, যখন গ্যাস লাইনে কমে যাবে, প্রেশার কমে যাওয়ার কারণে ডাইংটা প্রপারলি হচ্ছে না। যে ডাইং হওয়ার কথা 2 ঘন্টায়, এটা লাগবে 4 ঘন্টা। 4 ঘন্টা হবে না, প্রপারলি ডাইংটা হবে না, তো মালটা আনইভেন হয়ে যাবে। আনইভেন হলে এই গুডসটা সে সাপ্লাই দিতে পারবে না, কোয়ালিটি খারাপ হবে। সাপ্লাই দিলেও যারা গুডসটা বানাবে তারা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, বলে শিপমেন্ট করতে পারবে না। এই যে একটা ধাক্কা শুধুমাত্র ডাইং ফ্যাক্টরি না, এটা প্রত্যেকটা জায়গায় ধাক্কা খাচ্ছে। পাশাপাশি কি হচ্ছে দেখেন, আজকে আমাদের টোটাল বাংলাদেশে পার ডে আমাদের গ্যাসের চাহিদা 3800 3800 আমি আপনাকে শব্দটা বলছি, এখানে 3800 মিলিয়ন গণফুট প্রয়োজন, বাট এখানে আমাদের সাপ্লাই চিনে আছে 2700 মিলিয়ন গণফুটের সাপ্লাই আছে। আমরা এর মধ্যে 50% নাই। এটা কিন্তু অল ওভার, নট ইন ইন্ডাস্ট্রি, পুরো বাংলাদেশের চাহিদার মধ্যে। দ্বিতীয়ত হলো আমরা এলএনজি দিয়ে যে আমরা যে সাপোর্ট দিচ্ছি, সেখান থেকে কিন্তু আমরা প্রতিদিন এখান থেকে 2100-2200 সাপোর্ট নিতে পারতাম, কিন্তু এর মধ্যে কিন্তু একটা নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার কারণে এখন আমাদের গ্যাসের সাপ্লাইটা 50% নিচে নেমে গেছে। এর 50% গ্যাস দিয়ে তো ফ্যাক্টরি রান করতে পারবেন না আপনি। উপরন্তু কি হচ্ছে, আমরা সময় মতো আজকে 1 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ থেকে বেশি হয়ে গেল আমরা এটা ভুক্তভোগী। এর আগেও কিন্তু হয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হলো, তখন ওর ধাক্কা আমরা খেয়েছি। আমরা ইন্ডাস্ট্রিগুলো মাথা ধরে দাঁড়াতে পারছি না, কারণ বাংলাদেশে একমাত্র দেশ যেখানে আমরা ব্যাংক ইন্টারেস্ট 15-16% দিতে হয়। আর যখন আপনি নিয়মিত পে করতে পারবেন না, আরো 2% বেড়ে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে 17-18-তে চলে যাচ্ছে। এই 17-18% ইন্টারেস্ট টেনে উৎপাদন ক্ষমতা আপনার নাই, আপনি তো করতে পারছেন না, না করার কারণে আপনি তো অটোমেটিক ক্লাসিফাইড হয়ে যাচ্ছেন। এবং এই ক্লাসিফিকেশনের কারণে অনেক বুদ্ধিজীবীরা, আমি সম্মানের সহিত বলি, অনেকেই মনে করে যে যারা ঋণ খেলাফি কেন হচ্ছে, আজকে গ্যাস সংকটে ঋণ খেলাফি হয়ে যাচ্ছেন, আপনার সম্বন্ধে ঋণ পে করতে পারছেন না, আজকে আপনি চড়া ইন্টারেস্টের সঙ্গে ঋণ খেলাফি হয়ে যাচ্ছেন, করতে পারছেন না। ঋণ খেলাফি মানে টাকা চোর নয়। যারা টাকা চুরি করে পাচার করেছে তাদেরকে বাংলাদেশের লোকজন চিনে, তাদের গোয়েন্দা সংস্থা চিনে, তাদেরকে ধরুন ঢালাওভাবে আমাদের বাজেটে কি কোনো পরিবর্তন বা বাজেটে কি এই বিষয়টি নিয়ে কোনো রকমের আলোচনা হয়েছে কি? আমরা খুব আশাবাদী যে আমরা বিজিএমির পক্ষ থেকে গত 4-5 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবরা বলছিলেন, উনি আমাদের আশ্বস্ত করেছেন এই গ্যাসের সংকট কাটতে আরো মিনিমাম 1.5 হইতে 2 বছর সময় লাগবে। আমি সম্মানের সহিত বলতে চাই, এই 1.5 হইতে 2 বছর আমাকে তো বেঁচে থাকতে হবে। আমি যে 17 কোটি টাকা লোন নিয়ে আজকে যে আমাদের প্রধানমন্ত্রীর যে, এবং আমি দেখলাম যে আজকে আমাদের বাণিজ্য মন্ত্রীর যে একটা উদ্ধৃতি এসেছে, এই বছর আমাদের 15% গ্রোথ বাড়াতে হবে, আমি বাড়াবো, লোকবল আছে, আমার সবকিছু আছে, সাপ্লাই চেন কি ঠিক আছে? আজকে গাজীপুরে আমার নিজের ফ্যাক্টরিতে 6 ঘন্টা বিদ্যুৎ নাই, তাহলে 6 ঘন্টা বিদ্যুৎ ছাড়া আমি যদি বিদ্যুৎ বিল দিব চড়া মূল্যে, কিন্তু আমি বিদ্যুৎ পাবো না। আমাকে প্রতিদিন যদি আমার ছোট্ট একটা ফ্যাক্টরি, আমার এক্সপোর্ট ইয়ারলি কত, বা আপনার 150 মিলিয়ন, 150-200 কোটি টাকা আমার ইয়ারলি আমার এক্সপোর্ট, তো আমার এই ফ্যাক্টরি যে আমাকে প্রতিদিন 1,20,000 টাকা, 1 লক্ষ টাকা 80,000 তোল কিনতে হয়, তাহলে ওই ফ্যাক্টরি কীভাবে সার্ভাইভ করবো? নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার গ্যাস। এখন গ্যাসে তো আপনার দেখেন যে গ্যাসে শুধু প্রোডাকশন হ্যাম্পার করছে না, আজকে সিএনজির কারণে যখন লরিতে আপনি গ্যাস দিবেন না, আমি যাই মালটা প্রডিউস করলাম 3 দিনেরটা 7 দিনে করলাম, করার পরে পরে পাঠাইতে হবে, টাক পাবো না,
পাবো কত, একটা টাকার ভাড়া হবে 70,000-80,000 টাকা। আমি যখন ক্যালকুলেশন করেছি, আমি তো 70,000-80,000 টাকা ভাড়া দিয়ে ক্যালকুলেশন করি নাই। এখন আমাকে কি করতে হবে, আমাকে বাড়তি মূল্য। পাঠাতেই হবে। হ্যাঁ। পাঠাতে আমার এখন লিকুইডিটি প্রবলেম হবে, প্রবলেম হতে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি রুগ্ন এবং বন্ধ শিল্প এবং দ্বিতীয়ত যারা ওয়ার্কিং ক্যাপিটালের কারণে দুঃখে বন্ধের দিকে চলে যাচ্ছে তাদের পুনর্বাসিত করার জন্য, এক্সপোর্টকে ত্বরান্বিত করার জন্য উনি একটা প্যাকেজ ডিক্লেয়ার করেছেন, যেটা গার্মেন্টস ক্ষেত্রে রেখেছে উনি 20,000 কোটি টাকা, আর এসএমইর জন্য রেখেছে উনি 6,000 কোটি টাকা, 26,000 কোটি টাকা। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে আপনি রেখেছেন আমি নিয়ে কি করব? নিতেই তো পারবো না, কারণ আপনার যে আমলাতান্ত্রিক জটিলতা এক, দ্বিতীয়ত এই ঋণ নেওয়ার জন্য শর্ত আছে, আপনি ক্লাসিফাইড হওয়া যাবে না, আপনি কিছু আইন মেনে আসতে হবে। আমি তো ক্লাসিফাইড অটো হয়ে যাচ্ছি, আমি গ্যাস না পাওয়ার কারণে আমি যে গুডস আমি শিপিং করতে পাচ্ছি না, আমাকে বায়ার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। নাম্বার ওয়ান, বায়ার চাই যে আমার তো টাইমলি রেখে মালটা আসে নাই, অতএব দণ্ডের ক্লেম তুমি দিয়ে দাও অথবা গুডসটা ইয়ারে পাঠাও। আমি এক পিস গার্মেন্টস বানাতে আমি মজুরিটা পেয়েছি কত, সিম্পলি দেড় হইতে $2, কিন্তু আমি এক পিস গার্মেন্টস দিয়ে আমাকে আমেরিকা পাঠাইতে আমাকে পে করতে হবে $6-7। তাহলে বাকি চেনের কোথায় পাবো? তো বাধ্য হয়ে আমাকে হয় স্টক করতে হবে, যখন স্টক করবো আমার কাছে কাস্টম চলে আসবে, বন্ড চলে আসবে, ব্যাংক চলে আসবে, আপনি কি করেছেন বা আমি কিছুই করি না, আমার হাত পা বাঁধা, আমার ধরার কোনো জায়গা নাই, আমি এটা কোনো অপরাধ করি নাই, আমি একটু আর আমি নেব। আজকে আমরা ব্যবসায়ীরা মনে হয় যেন আমরা মানে কি করব সেটা আমরা খুঁজে পাচ্ছি না, আমরা না উৎপাদন করতে পারতেছি, না ব্যাংকের টাকা পে করতে পারতেছি, না শ্রমিকের বেতন দিতে পারতেছি, আমরা উভয় সংকটে পড়ে একটা হিমশিম খাচ্ছি। আসলে যদি আমরা এই গ্যাস এবং বিদ্যুতের যদি সুরাহা না হয়, আমরা আমাদের সোনার বাংলাদেশ, আমাদের অর্থনীতি, আমাদের $100 বিলিয়ন ক্রস করা সবটাই থেকে যাবে বাস্তবে। আমি আবার আপনার কাছে আসবো ডক্টর রশিদ আহমেদ হুসাইনি। আমি ডক্টর AK ওয়ারিসুল করিম আপনার কাছে চলে যেতে চাই। আলোচনার বিষয় আজকে গ্যাস সংকট, দুর্ভোগের শেষ কবে। আমরা সাধারণত গ্যাস সংকট বলতে বাড়িতে রান্না হচ্ছে না, রাতের বেলায় গ্যাস আসে তখন রান্না করতে যান গৃহিণীরা, এই ধরনের বিষয়গুলো বেশি আমরা ফেস করি কিংবা আমরা বেশি হয়তো বা হাইলাইট করি। কিন্তু এই গ্যাসের অভাবে যে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, খাতে দেশের সামগ্রিক অর্থনীতির উপর এক ধরনের প্রভাব পড়ছে এবং এই যে আমরা আমদানি নির্ভর হয়ে পড়ছি। ডক্টর রশিদ আহমেদ হুসাইনি আরেকটি কথা বলেছেন, সেটি হলো যে নতুন গ্যাস উত্তোলন হচ্ছে না। এইটি কেন? যে আমাদের কি আসলে মজুদ নাই, নাকি আমরা উত্তোলন করতে চাই না, আমরা আমদানি নির্ভরই থাকতে চাই? আমদানি নির্ভর থাকলে কার লাভ কার ক্ষতি? প্লিজ। থ্যাংক ইউ সোনিয়া। আমার মনে হয় এত টাইমলি একটা টপিক আপনি আজকে আলোচনার জন্য এনেছেন এবং ডক্টর হোসাইনি আমাদের কাছে মানে আমি কিন্তু অনেক কিছু শিখলাম, মনোযোগ দিয়ে শুনেছি যে উনি যেভাবে বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি যেভাবে এক্সপ্লেন করেছেন, সত্যি খারাপ লাগছে। মানে শুধু টেলিভিশনে আলোচনার জন্য না, মানে অ্যাজ এ সিটিজেন, যে আমাদের দেশের অর্থনীতির যারা চালিকা শক্তি, যারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবেন, যারা এক্সপোর্ট করবেন, যারা ফরেন এক্সচেঞ্জ আমাদের জন্য আনবেন, তাদের যদি আমরা ন্যূনতম মানে ইনপুট যেগুলো এনার্জি, ওয়াটার, ইউটিলিটিস, এগুলো যদি আমরা দিতে না পারি, তাহলে আমরা ওনাদের জন্য মানে হাউ ক্যান উই ক্লেম আওয়ারসেলভস টু বি রানিং এ কান্ট্রি? আমার কথা হচ্ছে দেশ পরিচালনা যে অনেক চ্যালেঞ্জিং জিনিস, এটা আমাদের সরকারকে বা যিনি দেশ চালান বা যে প্রতিষ্ঠান চালান ওনাকে আগে বুঝতে হবে যে এটা কিন্তু সহজ কাজ না। মানে আমি ধরুন অনেক ভালো বক্তৃতা দিতে পারি বা আমি একটা বড় দল থেকে নির্বাচিত হলে যে আমি দেশ পরিচালনা, কারণ যে কোনো সময় বৈদ্যুতিক গোলযোগ ঘটছে, যে কোনো সময় কোনো কারণে একটা প্ল্যান্ট বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে যুদ্ধ, তারপর দৈব দুর্বিপাক, মানে ধরুন বর্ষা, এখন এগুলো যে হতে পারে এটা তো একজন ম্যানেজার তো এটা মানে দে হ্যাভ টু টেক ইট ইনটু অ্যাকাউন্ট। মানে এটা আপনার স্ট্র্যাটেজির মধ্যে আপনাকে ইন্টারনালাইজ করতে হবে যে আপনার ইকুয়েশনে আপনি সব কিছু ভালো থাকবে এটা আপনি আশা করছিলেন কেন, তাই না? সো আপনি যখন পরিকল্পনা করবেন তার সাথে এখন থেকে বা গত 3 মাস আগ থেকে, ওর ইভেন আপনি তো ইন এ সেন্স মানে একজন রাজনীতিবিদ কিন্তু মানে যেই সময়টা বিরোধী দলে থাকেন তখন কিন্তু তার হোমওয়ার্কের টাইম, এই সময় হোমওয়ার্ক করবেন, যখন ক্ষমতা যাবেন তখন পরীক্ষা দিচ্ছেন, ক্ষমতায় গিয়ে কিন্তু আপনি আর পড়াশোনা করার টাইম পাবেন না। আপনার আগে থেকেই যে আমার যদি ইফ আই গেট এ চান্স ওয়ান ডে, তাই না, যে আমরা ওয়েডিং প্ল্যান যেভাবে করি, অ্যাকচুয়াল ইভেন্ট যখন শুরু হয়ে যায়, মেহমান আসা শুরু হয়, তখন কিন্তু ইউ হ্যাভ টু ডেলিভার।
আপনার তখন বাজারে যেতে পারবেন না, তখন আপনি রেসিপি খুঁজলে কাজ হবে না। তো আমার মনে হয় যে সরকারের এখানে যোগ্যতার যথেষ্ট আমি ঘাটতি দেখি, হয়তো আগ থেকে অ্যান্টিসিপেট করে নাই। আমি কিন্তু ধরেই নেব যে 20-30% আমার মানে কন্টিনজেন্সি প্ল্যান থাকতে হবে। সো সেই জন্য এটা হলে কি হবে, ব্যাকআপ প্ল্যান, কোনো ব্যাকআপ প্ল্যানই নেই। এত বড় একটা দেশ যেখানে 180 to 190 বা কোনো হিসাবে 200 মিলিয়ন মানুষ, মানে 18 থেকে 20 কোটি মানুষ, সেখানে কর্মক্ষেত্রে আছে প্রায় 6.5 কোটি মানুষ। তো তার মধ্যে ওনারা দ্য লার্জেস্ট মানে প্রোভাইডার অফ জবস, কোনো হিসাবে 40 লক্ষ, কোনো হিসাবে 50 লক্ষ, বা এর সাথে যদি আপনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ধরুন, তাহলে তো পুরো ইকোনমি, আমাদের ইভেন ইউনিভার্সিটিও, কারণ আমাদের রেভিনিউ কমে যাবে যদি বাংলাদেশে এক্সপোর্ট কমে যায়, কারণ সেই এক্সপোর্টের টাকা দিয়ে ব্যাংক চলে, সেখানেই আমাদের ছেলেমেয়েরা চাকরি করে, সেটা থেকে আমরা লোন নিয়ে বাড়ি কিনি, গাড়ি কিনি ইত্যাদি। এনিওয়ে, আমি মনে হয় ব্যাপারটা আপনারা বুঝেন। আপনি যেটা বলেছেন যে আমদানি নির্ভর থাকার জন্য, আমার মনে হয় না সরকারকে আমি সন্দেহ করব যে আমদানি নির্ভর থাকার জন্য ওনারা মানে পরিকল্পিতভাবে করছেন, কিন্তু ওনারা আমাদের যে গ্যাস এক্সপ্লোরেশন, আমরা সম্প্রতি দেখেছি যে ভোলায় আমাদের যথেষ্ট পরিমাণে গ্যাস পাওয়া গেছে। বাংলাদেশে আরও মানে আমি নিজেও যে জেলা থেকে আসি সেখানেও আমরা দেখেছি পেট্রো বাংলা সেই 80-র দশক থেকেই মাঝে মাঝে আমরা মানে দেখি। এখন অনেক জায়গায় ফুরিয়ে গেছে, কিন্তু আবার গুড নিউজ হচ্ছে আমরা কিন্তু বঙ্গোপসাগরের তীরবর্তী একটা দেশ। সো আমরা বঙ্গোপসাগরেও কিন্তু আমরা মানে এক্সপ্লোরেশন করতে পারি, এবং সেখানে মানে মজুদ আছে, হয়তো এগুলো পেতে সময় লাগবে, কিন্তু এই মুহূর্তের জন্য আমার মনে হয় সরকারের উচিত ছিল বা এখনও উচিত যে এলএনজি, সিএনজি, মানে যে কোনো ফর্মের গ্যাস, কারণ পেট্রোলিয়াম দিয়ে ইটস টু এক্সপেন্সিভ। আমি নিজে মানে আমরা তো শিল্পপতি না, কিন্তু আমি সেদিন একজন উবার ড্রাইভার বলছিলেন যে স্যার কয়েক ঘন্টা অপেক্ষা করে, যেমন আজকে এই যে ঘুম নিয়ে কথা হচ্ছিল, তো এখন আমার ড্রাইভার বলে যে আমাদেরও স্যার 3-4 ঘন্টা বেশি ঘুমাতে পারি না, কারণ অনেক রাতে গিয়ে লাইন দিয়ে সকালে এই যে তেল নিয়ে আসছি। সে সাপ্লায়ারের গাড়ি মানে ইউনিভার্সিটি লিজ করেছে। এখন ওর কথা হচ্ছে 2-2.5 ঘন্টা অপেক্ষা করার পর 250 থেকে 300 টাকার বেশি, মানে টাকা থাকলেও আপনি গ্যাস কিনতে পারছেন না। তখন আমি বুঝতে পারিনি যে সমস্যা, আমরা সমস্যাটা কী, বলে যে গ্যাসে প্রেশার নেই। তা বললাম তাহলে আপনি অনেকক্ষণ তো অপেক্ষা করুন, বলে যে না, অপেক্ষা করলেও লাভ হবে না, যে কন্টেইনার, যে মানে সিলিন্ডারের মধ্যে গ্যাসটা জমা হয় সেখানে প্রেশার কম হলে আগেই আপনার হয়ে যায় যে তুমি ফুরিয়ে গেছে। মানে আমি পরে বুঝতে পারছি যে আমরা রান্নায় বা শিল্পক্ষেত্রে তো এটা ম্যাসিভ, রান্না বান্না তো আচ্ছা না, আপনি মানে পাউরুটি কিনে খেয়ে বা ফ্রিজে খাবার জন্য করলেন, ওনাদের তো এটা স্টক করার উপায় না। আর এনার্জি সাচ এ থিং, আপনি অগ্রিম স্টক করতে পারবেন না। যেমন ইলেকট্রিসিটি, আপনাকে আজকে যা জেনারেট হবে এটা আজকে কনজিউম করতে হবে, আজকেটা যে আপনি ইনভেন্টরিতে রেখে দেবেন তাই না বিপদের জন্য, এই জিনিসটা রিয়েল টাইম প্রোডাকশন, কনসামশন, ডিস্ট্রিবিউশন একসাথে হয়। এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ওনাদেরকে এখন টু মিটিগেট দ্য প্রবলেম, যেটা ডক্টর হোসাইনি বললেন যে ওনাদের ধরুন বেতন ওনাদের মানে বহাল আছে, অল দ্য ওভারহেডস, আপনার ফ্যাক্টরি ভাড়া, এবং মোর ইম্পর্টেন্টলি ওনার যেটা অনেক সময় বলেন না, ওনারা যেটা আমাদের সাথে কাইন্ড ওনারা বলেন না, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। কোটি কোটি টাকার এই যে অ্যাসেট আপনি আগে কিনলেন, আপনার মেশিনারিজ, আপনার বিল্ডিং, এটা কিন্তু এটাতে ইকোনমিক কস্ট আছে, এটা আছে গ্যাসের অভাবে সেগুলোকে কাজে লাগানো যাচ্ছে না। আমি একটা সাহায্য করা যায় সোনিয়া, সেটা হলো ওনাদেরকে আমি হলে এখন চিন্তা করতাম যে যদি ওনারা চান এটা, বা ওনাদের মধ্যে কারা কারা এটার কারণে পেমেন্ট অসুবিধা, আমি হলে তাদের পেমেন্ট মরাটোরিয়াম দিয়ে দিতাম, যে আপনারা যে ব্যাংকের সাথে মানে সরকার যদি কথা বলে ব্যাংকের সাথে যে ওনাকে তুমি 3 মাস গ্রেস পিরিয়ড দাও, যেহেতু গ্যাসের জন্য এফেক্টিভ, ধরুন ওনার 7 তারিখে একটা ইনস্টলমেন্ট আছে, এটা 1 মাস অন্তত ওনাকে গ্রেস পিরিয়ড দাও, তাও কিন্তু একটা অ্যাংজাইটি আপনার কমে, যে ঠিক আছে ফ্যাক্টরি লে অফ করে দিলাম বা 50% ক্যাপাসিটিতে চললাম, আমার তো এই মাসে অন্তত ইনস্টলমেন্ট পেমেন্টগুলো নেই। হ্যাঁ, শ্রমিকের বেতন হয়তো দিতে হবে, আর বাড়ি ভাড়া মানে এটসেট্রা, অন্তত ব্যাংকের সাথে ইজিলি কথা বলা যায়। আমাদের কোভিডের সময় আমেরিকায় ব্যাংক থেকেই বলে দিয়েছে যে তোমার যদি টাইম লাগে তুমি আগামী কয়েক মাস, ইভেন 18 মাস মানে ইন এ রো, তারা কিন্তু বলছে পেমেন্ট দেওয়ার দরকার নেই, এটা তুমি পরে দিও। হ্যাঁ, আমরা অনেকে এই টাকা সেভ করেছি, ধরে রেখেছি। হ্যাঁ, তো ইত্যাদি বিভিন্ন উপায়, কিন্তু মানে প্রবলেম তো হবেই, এবং এই প্রবলেমের জন্য হয়তো সরকার বা কোনো আসলে সমাধান খুঁজবো। ডক্টর একেএম ওয়ারেসুল করিম, আমরা সমাধান খুঁজবো, কি ধরনের সমাধান আসলে করা যায়। নিশ্চয়ই ডক্টর রশিদ আহমেদ হোসাইনি তারাও চিন্তা করে রেখেছেন। একটা বিরতির পরে এসে আবারও নিশ্চয়ই আলোচনায় ফিরে আসি। দর্শক, একটা বিরতি নেই, দেশ সম্প্রতিকে ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছে। দর্শক, গ্যাস সংকট দুর্ভোগের শেষ কবে? একজন ব্যবসায়ীর মুখ থেকে আমরা শুনছিলাম যে আসলে কি ধরনের সংকটগুলো তৈরি হচ্ছে এবং এর ফলে মানে দেশের অর্থনীতির উপর কি ধরনের প্রভাব পড়ছে। ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, আপনার কাছে আবারও ফিরে যেতে চাই আলোচনায় এই অংশেও। সেটি হলো যে আমরা দেখছি যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা শিল্প কারখানাগুলো যেগুলো তৈরি হয়ে আছে, প্রায় 550টির মতো প্রতিষ্ঠান সব প্রক্রিয়া শেষ করে সংযোগের অপেক্ষায় বসে আছে এবং দিনকে দিন কিন্তু অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, মানে এই সব সংকটের কারণে। এটি তো আসলে আমাদের অর্থনীতির উপরে বা এই যে আপনি বললেন যে বহির্বিশ্বে বাংলাদেশের যে ব্যবসায়িক যে জায়গাটা রয়েছে বা ব্যবসার যে জায়গাটা রয়েছে, রেমিটেন্সের ক্ষেত্রে তো এক ধরনের মানে বাধার তৈরি হবে বলে মনে হয়। আপনার বিশ্লেষণ কি বলছে ডক্টর রশিদ আহমেদ হোসেন? অ্যাকচুয়ালি এই বিভিন্ন ফ্যাক্টরিগুলি বন্ধ হচ্ছে সম্প্রতি। আমরা 2000 মানে এই গত 25 সরকার যাওয়ার পর থেকে আমাদের পরিসংখ্যান বলে 300 কারখানা ঢাকাতে বন্ধ হয়ে গেছে এবং আরো 29টা কারখানা বন্ধের প্রক্রিয়াধীন আছে। এর মধ্যে 4-5টা বন্ধ হয়ে গেছে, আরো বন্ধ হবে। এটা একমাত্র জ্বালানির সংকট জিনিসটা এখানে শেষ না। আসলে বন্ধের অনেকগুলি কারণ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো জ্বালানিটা। কারণ যখন আপনি জ্বালানি প্রপারলি পাবেন না, তখন আপনি কাঙ্ক্ষিত উৎপাদনটা আপনি অর্জন করতে পারবেন না। যখনই কাঙ্ক্ষিত উৎপাদন হবে না, তখন আপনার কাঙ্ক্ষিত রিপেমেন্টটা হবে না। যখন রিপেমেন্ট হবে না, তখন ব্যাংক আপনাদের প্রেশার দিবে যে আপনার হয়তো কন্টিনিউ দিয়ে থাকি প্রতি মাসে আমি 10 টাকা করে দেওয়ার কথা, যখন 4 মাস দিতে পারবো না, 5 মাস থেকে তোমার 12 টাকা করে পে করতে হবে। যখন আরো 1 বছর পর তখন কিন্তু 20 টাকা হয়ে গেল। কিন্তু আমি যখন স্টার্ট করি, আমি তো 20 টাকা মাথায় স্টার্ট করি নাই, আমি তো 10 টাকা মাথায় ক্যালকুলেশন করে গিয়েছি। যার কারণে একসময় গিয়ে আমরা ঋণের বোঝা সইতে পারি না। এটা হলো একটা কারণ। দ্বিতীয়ত কারণ হলো যে আমাদের বাংলাদেশে যে ম্যান পাওয়ার যেটা আছে, আমাদের ম্যান পাওয়ার হচ্ছে তাদের স্কিলনেসটা অত নাই। আমরা আমাদের যে ইফিসিয়েন্সি লেভেল আমাদের 40% নিচে আছি। আমাদের বাংলাদেশে যেমন যদি এখানে কাজ করতে 5টা লোক লাগে, আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা ইন্ডিয়া যাই আর চায়না যাই, সেখানে 5টা লোক আমাদের 2জনে করে ফেলে। তাহলে এখানে কিন্তু আর একটা ধাক্কা খাচ্ছি, আমরা স্কিল অপারেটর পাচ্ছি না। স্কিল অপারেটর তৈরির ক্ষেত্রে আমরা বিজিবিতে চেষ্টা করতেছি, আরো অনেক বেশি চেষ্টা করা উচিত এবং বিশেষ সরকারকে এগিয়ে আসতে হবে। এখানে দেখুন, বাংলাদেশে একটা মন্ত্রণালয় আছে, যুব ক্রীড়া মন্ত্রণালয়। এই যুবকদেরকে কর্মসংস্থান করার জন্য এই মন্ত্রণালয় কাজ করার কথা, তারা প্রশিক্ষিত করা। তারা কিন্তু আসলে প্রপারলি প্রশিক্ষণটা হচ্ছে না। প্রশিক্ষণ হলে কিন্তু আমরা অনেক সাপোর্ট এখানেও পেতাম। তাহলে একটা কারণ, প্রশিক্ষিত শ্রমিক আমরা পাচ্ছি না। দ্বিতীয়ত, এই বাংলাদেশে যেভাবে ব্যাংক লুট হওয়ার কারণে যেভাবেই হোক যেই খেয়েছে, আমি বলতে চাই না, আপনারা সবাই জানেন সব তো আর গার্মেন্টস মালিকটা খায় নাই। আপনারা বেগম পাড়ার কথা বলেন মাঝে মধ্যে, বেগম পাড়ায় কিন্তু সব গার্মেন্টস মালিকদের না সরকারি আমলাদের। এখানে কয়েকজন আমলার ছেলের জরিপ চালানোর জন্য আপনার মাধ্যমে আমি এখানে আমার সহ আলোচক উনি প্রফেসর ডক্টর সাহেব আছেন, একটা জরিপ আপনারা চালান যে দেশের বাইরে লেখাপড়া করে মধ্যে কয়টা ব্যবসায়ী ছেলে আর কয়টা চাকরিজীবী ছেলে। এখানে অবশ্যই আমি এখানে ব্যবসায়ীর থেকে অত 50%, মোর দ্যান 50% হবে এখানে চাকরিজীবীদের ছেলে। তাহলে আপনারা ওই টাকা কোথায় পান? তাহলে এই যে আমাদের যেটা বললাম যে আপনার এই টাকা পাচার হয়ে যাওয়ার কারণে, দুর্নীতির কারণে ব্যাংক ইন্টারেস্ট আপনি চলে গেল, ইনফ্লেশন হয়ে যেটা চলে গেল, ওইটা 16, 17, 18%। বিশ্বে এরকম কোনো ব্যবসা কি আছে যে আপনি 15-16% ইন্টারেস্ট দিয়ে নির্বিচ্ছিন্ন যার দাম বিদ্যুৎ জ্বালানি না পেয়ে আপনি ব্যবসা করতে পারেন? এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে আপনারা কিভাবে সার্ভাইভ করবেন, আপনারা কেন করেন? দেখুন, আমার কিছু করার নেই, হাত পাটা বাঁধা। আমার কেন বাঁধা? আজকে বিদ্যুৎ থাকার না থাক, আমাকে কিন্তু মাসে মাসে বিদ্যুৎ বিল পে করতেই হবে এবং সেখানে চড়া দামে করতে হবে। ডে বাই ডে বিদ্যুৎ বাড়ছে। এখন আমি যদি 30 লক্ষ টাকা যদি আমি জেনারেটর টেলিভিশনে খরচ না করি, অটো বিদ্যুৎ বিল দিতে পারি, কিন্তু আমি বিদ্যুৎ বিলও আসতেছে আবার আমাকে তুল দিয়েও পোয়াতে হচ্ছে। বাট এই যে বিদ্যুতের আসা যাওয়া, এতে করে আমার যে বিষের নষ্ট হয়ে যাচ্ছে, বারবার ধাক্কা খেয়ে কিন্তু বিষয় নষ্ট হচ্ছে। আমার 3 দিক দিয়ে ক্ষতি হচ্ছে। চতুর্থ নম্বর যেটা হচ্ছে সেটা এই যে যখন বিদ্যুৎটা যায়,
যারা ওয়ার্কাররা কাজ করে তারা একটা স্পিড নিয়ে কাজ করে থাকে। যখন বিদ্যুৎ যায়, জেনারেটর দিয়ে বিদ্যুতে আসতে কিন্তু মিনিমাম 3 to 5 মিনিট সময় প্রয়োজন। তারা কিন্তু আসতে কিন্তু জমে বসে যায়, বসে এবং উঠে কাজ ধরতে এখানে কিন্তু প্রতিবারে কিন্তু আমার হাফ অ্যান আওয়ার আমরা খুঁজে পাই না। তাহলে যদি দিল্লি 5 বার কারাত যায়, 2.5 ঘন্টা এখানে নেই, তাহলে কিভাবে আপনি সার্ভাইভ করবেন? এরপরে যেটা হলো কোনো জেনারেটর নষ্ট আপনার, তাহলে বিদ্যুৎ বসে থাকতে হবে। শ্রমিকদের কোনো সমস্যা নেই, কারণ তাদেরকে মাসে বেতন পে করতেই হবে। এবং একটা সুন্দর সিস্টেম হলো আমাদের, এটা আমিও চাই যে শ্রমিকরা সুখে থাকুক, সবাই পাওনা বুঝে নেয়। আমরা সবাই কিন্তু শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলি, কিন্তু শ্রমিকদের রেসপন্সিবিলিটি নিয়ে আমরা কেউ কথা বলি না। এই যে আপনারা যে কাজ করলেন না, আপনি সকালে 8টার সময় পাঁচিং করলেন, করার কারণে হাজিরে উঠে গেল, এখন আপনি কাজ করবেন না, আপনি ওই যে জিএমকে বিদায় করতে হবে তাহলে কাজ করবো না, ওই জিএমকে বিদায় করতে কাজ করুন। এই যে তারা একটা আইনের শাসন, তার আইনের আওতায় আসতে হবে। এই সমস্ত কারণে ফ্যাক্টরিতে আসতে সক্ষমতা হারিয়ে ফেলে। এক সময় ধরে 1 মাস 2 মাস বেতন পে করতে পারে না, রাস্তায় লোক নেমে যায়, প্রশাসন আসে আপনাকে ধরবে। এই সমস্ত কারণে ডিএমএডি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আমার একটা অনুরোধ আপনার মাধ্যমে আমি দেশবাসী এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা আজকে ক্ষমতা, তাদের অনুরোধ করতে চাই, যদি এই সব শিল্পকে টিকিয়ে রাখতে হয়, যদি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে চান, যদি আপনি 100 বিলিয়নের উপর এক্সপোর্টকে নিয়ে যেতে চান, আমরা আপনাকে সাপোর্ট করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি। ব্যবসায়ীরা আপনার সাথে আছে, আপনি শুধু আমাদেরকে কয়েকটা নিশ্চিত করে দেন, আমাদের ব্যাংক ইন্টারেস্টটা কমিয়ে দেন। যারা আমরা দীর্ঘদিন থেকে সাফারার, আপনি এই মুহূর্তে যদি ব্যাংকের যাদের লোন বেড়ে গেছে, এই লোন আপনি রিকভারি কিভাবে করবেন? ওকে, শেষ করে দিই, এটার জন্য আপনি করতে হবে ব্যাংক ইন্টারেস্টকে নামায় নিয়ে আসতে হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস যতদিন না দিতে পারেন, অন্তত ব্যাংক ইন্টারেস্ট স্টপ করে দিতে হবে। এটির বড় দাবি, এবং এটি যদি সংশ্লিষ্ট মহল পর্যন্ত পৌঁছায় আপনার দাবিটি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং এটি ব্যবসায়ীদের যদি কোনো কাজে আসে, আমরা খুবই আনন্দিত হব। আমি আবারও আপনার কাছে আসবো আপনার এই আলোচনা নিয়ে। আমি একটু চলে যেতে চাই ডক্টর এ.কে.এম. ওয়ারেসুল করিম আপনার কাছে। ডক্টর রশিদ আহমেদ হুসাইনি আরও একটি কথা বলেছেন যে ঋণ খেলাপি কিন্তু কোনো ব্যবসায়ী হতে চায় না, এবং পরিস্থিতির ফলে এই যে এক ধরনের তাদের মানে প্রতিকূলতার কারণে তারা মানে ঋণ খেলাপি হতে বাধ্য হচ্ছে, মানে হয়ে যাচ্ছে আর কি, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সরকারের নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে। আপনি বলছেন যে পরিকল্পনা আছে কিনা, এত বড় একটা দেশ পরিকল্পনা থাকবে না, এটা তো না থাকার তো কথা না। কি ধরনের পরিকল্পনা আছে বলে মনে হয়? এটা পরিষ্কার না, মানে সরকার ডিসক্লোজ করছে না, বা হয়তো ব্যুরোক্রেসির হাতে ওনারা আশা করছেন মানে যে বিজনেস অ্যাজ ইউজুয়াল। এবং আমরা তো অনেক সময় লাকিলি বিভিন্ন সময় বিজনেস অ্যাজ ইউজুয়াল ছিল। ইভেন গত ইন্টারিমের সময়ও যখন সরকার অত কোনো স্ট্রং গভর্নমেন্ট ছিল না, অল্প কয়েকজন অ্যাডভাইজার 11-12 জন মিলে সরকার চালিয়েছেন, এবং মোটামুটি একটা ইন্টারিমের মতোই, আগের প্রশাসন কিছু নতুন কিছু পুরানো। কিন্তু তখন কিন্তু এই এখন যেভাবে এই যে মানে হেলথ কেয়ারে, তারপর ইলেকট্রিসিটি, ইভেন প্রাইস বাড়ানোর পরও, যুদ্ধের কথা আপনি কটুক বলবেন, আমাদের ডোমেস্টিক মানে ডিসরাপশন প্রচুর হচ্ছে। আপনাকে আমি মানে ডক্টর হোসাইনির কথা থেকে আমি একটু সার্চ করে দেখলাম যে ইন্টারেস্ট রেট আমাদের যাদের সাথে আমরা কম্পিট করছি তাদের কত, শুনলে অবাক হবেন, তাদের থেকে বেশি। এবং আমি চাই আপনার ভিউয়ার্সদের মাধ্যমে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, মাননীয় সেন্ট্রাল ব্যাংক গভর্নর, যারা মনিটারি পলিসি ঠিক করেন, তারা একটু শুনুন যে ইনফ্লেশনের জন্য সোনিয়া এটা বলে বলে মানে মুখে ফেনা উঠিয়ে ফেলেছি যে একটা রোগের শুধু একটা ওষুধ নেই। ইনফ্লেশন শুধু ইন্টারেস্ট রেট দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। ইনফ্লেশন যেমন সাপ্লাই যদি কমে যায়, তাই না, জিনিস আমাদের যদি বাসা বাড়ি ধরুন কমে যায়, তাহলে এমনি বাসা ভাড়া বাড়বে। আমরা নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশে দেখেছি যে ওরা আগ থেকে 5 year 10 year প্ল্যান নেয় যে কতগুলো হাউজিং নিডস হবে বাংলাদেশ এস্টিমেটেড, মানে ওই দেশে, তাহলে এত মিলিয়ন হাউস আমাদের দরকার হবে, হোম, এত মিলিয়ন ফ্যামিলিজ হবে, এখন যারা বাচ্চা তারা কাপল হবে, সে অনুযায়ী তারা হাউজিং প্ল্যান করে, ডেভেলপারদের তারা তাদের প্ল্যান লেআউট করে। এখানে আপনি সাপ্লাই বাড়ানোর চিন্তা আপনার নেই, উৎপাদন না বাড়লে সাপ্লাই বাড়বে না। যে বাড়িঘর যদি মানে রিহ্যাব যদি নতুন নতুন বাড়ি বানাতে না পারে, আপনারা যারা নিজেরা বাড়ির মালিক তারা যদি মানে দোতলা বাড়িকে 3 তলা 4 তলা বা নিজে মানে এক্সট্রা ইউনিটস বানাতে না পারেন, তাহলে বাসা ভাড়া বাড়বে, যত হাই ইন্টারেস্ট হোক।
তাই না? তারপরে আমার ওই বেশি ভাড়া দিয়েই আমার মানে জীবনে বাড়ি ভাড়ার দাম কমবে না। আর বাড়ি ভাড়া মানে ওয়ান অফ দ্য বিগেস্ট কম্পোনেন্টস। দেন ইন্টারেস্ট, যাদের হোম লোন আছে, যাদের কার লোন আছে, পার্সোনাল লোন আছে, তাহলে ইভেন ইন্ডাস্ট্রি তো ডেফিনেটলি লোন ছাড়া তো মানে ইন্ডাস্ট্রি বিজনেস কল্পনাই করা যায় না। এটা বিজনেসের কাজই যে ইউজ সাম ইকুইটি, দেন আপনি বাকিটা আমরা ফাইন্যান্সিয়াল সার্ভিস। এখন আপনাকে আমি বলি, ভিয়েতনামে অবাক করার মতো, ভিয়েতনামে ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স হচ্ছে ফ্ল্যাট 20%। আমাদের এখন লিস্টেড না হলে 27.5। তো গার্মেন্টস তো কেউ 5-7টা লিস্টেড। গার্মেন্টসে আমাদের কয়েক হাজার কারখানার মধ্যে আমাদের মাত্র সর্বোচ্চ 10টাও লিস্টেড না। ওই যে একসময় সোয়ানটেক্স, তারপরে মানে বন্ড গার্মেন্টস, দেশ গার্মেন্টস, এগুলো কয়েকটা ছিল, সেগুলো তো ভালো গার্মেন্টসও না, সেগুলো তো অনেক অচল হয়ে গেছে এখন। যারা অ্যাকচুয়ালি আমাদের মার্কেটটাকে ঠিক রেখেছে তারা কিন্তু লিস্টেড না, তাহলে তাদেরকে গুনতে হয় 27.5% ট্যাক্স। আর দেখুন ইন্টারেস্ট উনি বলেছেন 17-18-তে উঠে যায়। ভিয়েতনামের ইন্টারেস্ট হচ্ছে 6.7% to 9%। এটা তো শুনলে মানে আমার মনে হয় যে রীতিমতো বিক্ষোভ, এখন গভীর রাত্রে আমরা মানে বিক্ষোভ নিয়ে নাম। এক্সকিউজ মি, যে ভিয়েতনামের মতো একটা দেশ, আমরা যার সাথে প্রায় সব দিকে আমরা কম্পিট করছি। আমরা কিন্তু চায়না 1 নম্বরে ছিল, আমরা অনেক উইথ লং ডিস্টেন্স আমরা 2 নম্বরে ছিলাম। আমাদের পেছনেই ভিয়েতনাম, ইন্ডিয়া, কম্বোডিয়া, এই কয়েকটা। এখন এখানে যে ক্রাউডটা, বুঝছেন, 1 নম্বরে হয়তো চায়না মানে অন গার্মেন্টস অনেক দিনই থাকবে, অনেক কিছুতে তারা চায়না আবার কম্পিট করছে উইথ দ্য ইউএস অ্যান্ড মানে লার্জ কান্ট্রিজ, জার্মানি। এখানে দেখুন তাহলে 6.7% যদি আপনার যেই মানে আমি যদি মানে ইয়েতে বসে ধরুন আমি জুরিখে বসে বা লন্ডনে বসে আমি অর্ডার দেই, আমি দেখবো আমার যে ভিয়েতনামের সাপ্লায়ার্স, সে জানবে তার ইন্টারেস্ট হচ্ছে আমাদের চেয়ে অর্ধেক, তাই না? তাহলে আমরা যদি 1 কোটি টাকার উপর 14 লাখ টাকা প্রতি মাসে বা 16 লাখ টাকা লোন দিই, সে দেয় 8 লাখ টাকা, তার ওখানেই তো সে আমার সাথে একটা বিরাট মার্জিনে যেতে পারবে। এক্স্যাক্টলি। ট্যাক্সও কম। আচ্ছা, কম্বোডিয়ায় ওরা মনে হয় যে আলাপ আলোচনা করে নিয়েছে, জানে কম্বোডিয়ার সর্বনিম্ন হচ্ছে 5.6 এবং শুধুমাত্র এসএমই ওই যে মাইক্রো ফাইন্যান্স লোনের ক্ষেত্রে 18%। অবিশ্বাস্য। ইভেন ইন্ডিয়ায়, সোনিয়া, আমি ইন্ডিয়াতে শুনবেন? ওয়ারিসুল করিম, আমি আমি পরে আর আসবো। ফিরে আসি হ্যাঁ, ফিরে আসি ফিরে আসা আলোচনাতে উচিত। ফিরে আসি। This is অবশ্যই crazy. এই তুলনাটা বিভিন্ন দেশের সাথে, এই অত্যন্ত তুলনাটা আমরা important. নিয়ে Tax এবং আলোচনা করব। interest. আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইয়ের অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। গ্যাস সংকট দুর্ভোগের শেষ কবে, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছিলাম। ডক্টর রশিদ আহমেদ হোসাইনি আছেন আমার সাথে এবং ডক্টর এ কে এম ওয়ারিসুল করিম আছেন। এই অংশে আমি ডক্টর এ কে এম ওয়ারিসুল করিম আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই, কারণ আপনাকে দিয়ে শেষ করে গিয়েছিলাম বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের যে ইন্টারেস্ট রেটটা, এবং এই কারণেই একজন বায়ার কিংবা একজন বিনিয়োগকারী কেন বাংলাদেশে আসবে, আপনি এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। চায়নার ব্যাপারে আপনি সর্বশেষ ছিলেন, যদি একটু যুক্ত করতেন আপনার আলোচনার সাথে। থ্যাংক ইউ সোনিয়া। আমি আজকে সত্যি মানে ইটস এ ডিসকভারি টু মি যে একজন ফিনান্সের ছাত্র হয়ে আমার নিজেরই এই পুরো ইনফরমেশনটা আমার কাছে ছিল না। তার মানে আমাদের যারা পলিসি মেকার্স, ওনারা জানেন কিনা, আমাদের সাংবাদিক বন্ধুরা জানে কিনা। দেখুন ইন্ডিয়াতে ইন্টারেস্ট রেট, এটা যে কেউ চেক করতে পারে, 7.1% to 15%। তার মানে 15 সেগুলো হলো রেয়ার কতগুলো জায়গায়। তাহলে অন অ্যাভারেজ যদি 7.1-এ আপনি ইন্টারেস্ট পান, এখানে তো ইন্টারেস্ট ইজ সাচ এ থিং, কারণ আপনার পুরো কোটি কোটি টাকার উপরে এটা কাউন্ট হয়, তাই না? একটা ফ্যাক্টরি 300 কোটি টাকার হলে এখানে দেখবেন 200-250 কোটি টাকার লোন করে ওনারা করতে হয়েছে, কারণ মেশিনপত্র, ল্যান্ড, বাংলাদেশে তো ল্যান্ড খুবই এক্সপেন্সিভ। তারপর আবার এই একটা মেশিন কোনোটা 3-4 বছর 5 বছরও চলে না, আবার এটার ওই লোন শোধ হওয়ার আগে আমার মেশিন রিপ্লেস করতে হয়, আবার বিএমআরই করতে হয়, আবার মানে এনিওয়ে। সো হাইলি লেভারেজড এই সেক্টরটা। ফার্মাসিউটিক্যালও তাই, সিমেন্টও তাই। আমাদের এই সেক্টরগুলোতে কিন্তু এটা আমাদের গ্রামের বাড়ির মতো না যে আমরা নিজের টাকা পয়সা দিয়ে মানে বাঁশ খুঁটি দিয়ে আমরা বাড়ি বানিয়েছি আর নিজের বাড়ি বলবো, এগুলো সবখানে আমরা রিয়েল এস্টেটও আমরা একই। তাহলে 7.1 হচ্ছে লোয়েস্ট। ইন্ডিয়া, চায়নাতে 3% to 5%। এটা অবিশ্বাস্য মাই ডিয়ার ফ্রেন্ডস, ভিউয়ার্স। তাদের পক্ষে কিভাবে সম্ভব হচ্ছে? তাহলে একজন এমনি চায়নাতে রাস্তাঘাট ভালো, এখন সরকার সেখানে সাপোর্ট দেয়। চায়না, আমি ক্যালিফোর্নিয়া থাকতে দেখেছি, যদি চাইনিজ কোনো কোম্পানি কোনো ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টে পার্টিসিপেট করে, তখন গভর্নমেন্ট একটা গ্যারান্টি, ওই যে এলজির মতো লেটার অফ গ্যারান্টি আপনাকে ইস্যু করে, যে ওর যদি যা ধরনের মানে সাপোর্ট দরকার হয়, ইভেন তারা একটা পোর্ট বানিয়ে দেয়।
যে ক্যালিফোর্নিয়ার একটা ব্রিজ বানাচ্ছিল তারা, যে বে ব্রিজের একটা কন্ট্রাক্ট একবার পেয়েছিল চাইনিজ একটা কোম্পানি। সেখানে তারা বললো যে আমরা ক্যালিফোর্নিয়া গিয়ে তোমার ব্রিজ বানাবো না, আমরা পুরো ব্রিজটা চায়না বানাবো। এবং জানেন আপনি 400 ইঞ্জিনিয়ার তারা চায়নাতে নিয়ে আসছে, এনে তাদের বাচ্চা কাচ্চার জন্য, ফ্যামিলির জন্য বাসা দিয়ে স্কুল বানিয়েছে। মানে চায়নায় বসে আপনি আমেরিকান স্কুলে, আমেরিকান টিচার্স, আমেরিকান ইংলিশে আপনি আপনার বাচ্চা পড়ছে। ফলে সো দ্যাট ইঞ্জিনিয়াররা ওরা ওই যে কয়েক বছরের জন্য, এবং যেখানে লোকাল কম্পিটিটর, যেটা অনেকে আপনি গুগল এখনও দেখলে পাবেন যে বে ব্রিজ যে ওয়ান হাফ যে ওকল্যান্ড এন্ড, এটা রিকনস্ট্রাকশন হয়েছিল এই 2010-11, তখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এবং অনেকে ওবামার উপর কিন্তু মানে সমালোচনা করেছে যে সে বিদেশিদেরকে কাজ দিয়ে দিচ্ছে। সে বলল ডোমেস্টিকরা দাম ধরে 12 বিলিয়ন, আর আমি চায়না থেকে পেয়েছি 5.5 বিলিয়ন, তো আমি এখানে 6 বিলিয়ন বাঁচাতে পারছি। এবং তারা কিভাবে করেছে, তারা বলছে আপনার যারা ইঞ্জিনিয়ার, যারা চাকরি করবে এই প্রজেক্টে, আমরা তাদেরকে আমেরিকান লাইফ দেবো, আপনি যতবার আসতে যেতে চান আমার এখানে। মানে সেই সুবিধাটা পুরো কমিউনিটি, আপনি যদি আপনার 400 বন্ধু বান্ধব পান, ফ্রেন্ডস পান, আপনি ঠিক আছে চল 4 বছরের জন্য ঘুরে আসি, তাই না? ফ্যামিলিকে বলবেন চলো ওখানে বাসা দিবে আমাদের, স্কুল কলেজ হসপিটাল। আচ্ছা, এখন ইনভেস্টমেন্টের জন্য আমি যেটা বলছি যে আজকের এনার্জির সাথে এমপ্লয়মেন্ট, এক্সপোর্ট, ফরেন এক্সচেঞ্জ, ইনভেস্টমেন্ট আসার জন্য আপনি শুধু মুখে যতবারই রোড শো করেন, দুবাই যান, লন্ডন, ওয়াশিংটন, মানে জোরে গিয়ে আপনি বলেন যে ব্রাসেলসে আমার দেশে, কাম টু বাংলাদেশ, উইল ডু এনিথিং। আশিক যে বিডার আশিক বলেছিলেন যে উইল ডু এনিথিং ফর ইউ, বাট ইউ আর নট ডুইং এনিথিং। দুটা বড় জিনিসে আপনি অন্য অনেকের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছেন। একটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ, একটা ট্যাক্স আর একটা ইন্টারেস্ট। অসংখ্য ধন্যবাদ ডক্টর এ কে এম ওয়ারেসুল করিম। আমি ডক্টর রশিদ আহমেদ হোসাইন আপনার কাছে চলে যেতে চাই। সমাধান কি? আসলে সমাধান আমরা গতকালকে আমি বলেছিলাম এটা টকশোতে, যে আমরা আমেরিকা এবং চায়না, আমেরিকা যে টেরিফ নিয়ে লাস্টে যেটা আসলো, যে বাংলাদেশের 10%, চায়না এবং ইন্ডিয়া 12.5%, আমরা এই 12.5% আমরা 2.5% কমে পুলকিত হওয়ার মতো লাভ নেই। আমার ক্লিয়ার মেসেজটা এই জায়গায়, যদি আমাদেরকে 0%ও করে দেয়, কোনো লাভ আমরা কোনো কাজে আসবে না যদি না আমরা সাপ্লাই চেইন ঠিক করতে না পারি। আর যদি সাপ্লাই চেইন ঠিক থাকে, যদি আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস, আইনশৃঙ্খলা, পোর্টের যে দৌরাত্ম্য, কাস্টমার দৌরাত্ম্য বন্ধ করতে পারি, আমরা ঘুষের যে প্রবণতা বন্ধ করতে পারি, তাহলে ট্যাক্স যদি আরো 10 বাড়াইও দেয়, বাঙালিরা যোদ্ধা জাতি, আমরা যুদ্ধ করেছি। আমি মনে করি গার্মেন্টস ওনাররা তারা অর্থনৈতিক মুক্তিযোদ্ধা। আমরা যুদ্ধ করেছি, আমরা বিভিন্ন প্রতিযোগিতা কোটা যুদ্ধ করে আমরা এসেছি, কোভিডের সাথে মোকাবেলা করে এসেছি, আমরা সমস্ত প্রতিযোগিতা চলে এসেছি। প্রাকৃতিক যুদ্ধ কন্টিনিউ আছে, যে একটা যুদ্ধ চিটাং পোর্টে কলম বিরতি চলে, বন্যার কারণে মাল টাইমে শিপমেন্ট হয় না, অনেক বন্যার কারণে কাজ করতে পারি না, আন্দোলনের কারণে শ্রমিক সন্তোষ, এত কিছু প্রোগ্রাম এখন ধরে রেখেছি। যদি আমাদেরকে, আমি আপনার মাধ্যমে আজকে আলোচনার মাধ্যমে আহ্বান জানাতে চাই, আমাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেন, আমাদের গ্যাসের ব্যবস্থা করে দেন, আইনশৃঙ্খলা ঠিক করে দেন, আপনি যেটা কাস্টম এবং বন্ডের যে দৌরাত্ম্য এটা কমিয়ে দেন, ব্যাংক ইন্টারেস্ট কমিয়ে দেন, আমরা ইনশাআল্লাহ সোনার বাংলা গড়ে তুলব। প্রধানমন্ত্রীর স্বপ্ন নয়, আমরা বাংলাদেশের জনগণের স্বপ্ন বাস্তবে দেখানোর জন্য ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা পাচ্ছি না এখানে, আমরা এখানে হোঁচটকে আবারও ঘুরে পড়ে যাচ্ছি, আমরা অর্থনীতি অবদান রাখতে এখন পাচ্ছি না, আমরা অপারগ হয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই ডক্টর রশিদ আহমেদ হোসাইন এবং ডক্টর এ কে এম ওয়ারেসুল করিম, আজকে আপনাদের এই আলোচনা যদি দেশ টিভির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছায়, নিশ্চয়ই তারা একটা না একটা পদক্ষেপ নিবেন এবং উপায় খুঁজে বের করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের মতো। আর দর্শক আপনারা যারা এতক্ষণ ছিলেন দেশ সাম্প্রতিকের সাথে, আপনাদের ধন্যবাদ। শুভরাত্রি।